প্রতি বছর 50 থেকে 80 মিলিয়ন লোক কিন্তু এই মস্তিষ্কে আঘাতের জনিত সমস্যা ভোগে। কোন আঘাতগুলো গুরুতর? যত বেশিক্ষণ সে অজ্ঞান থাকবে তত বেশি হেড ইনজুরি মাত্রা আমাদের বুঝতে হবে। হরহামেশাই কিন্তু দেখা যায় যে নিজেদের পরিবারে নিজেরা অথবা পরিচিত জনের ভেতর কেউ না কেউ মাথায় আঘাত পেয়েছে। সেটি হয়তো হাউস হোল্ড বাসাতেও হতে পারে, কখনো কখনো বড় ধরনের আঘাত দুর্ঘটনাজনিতও কিন্তু আমরা পেয়ে থাকি। তো এই ধরনের রোগীরা আসলে আপনাদের কাছেই এসে থাকেন। তো কাদের ক্ষেত্রে এই আঘাত বেশি পেয়ে থাকেন, কোন বয়সী, কাদের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে, নেক্সাস টেলিভিশন সকল দর্শক এবং শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে একটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা মানে মস্তিষ্ক। আমরা যেটা বলি যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু মস্তিষ্ক দ্বারাই কন্ট্রোল হয়, যার ফলে মস্তিষ্কে অল্প আঘাতেও কিন্তু গুরুতর সমস্যা হতে পারে। এবং সবচাইতে আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট জিনিস, এই আঘাতটা কিন্তু আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত হতে পারে। ইভেন অনেক সময় জন্মের সময় কিন্তু ডেলিভারির সময় বাচ্চাকে হঠাৎ করে পড়ে যেতে পারে, বা মস্তিষ্কে অনেক সময় ফরসেপ ডেলিভারি বা অন্য ডেলিভারির সময় কিন্তু মস্তিষ্কে আঘাত পেতে পারে। সেই জন্য আমরা মনে করি প্রত্যেকটা ক্ষণই আমাদের এই মস্তিষ্কে আঘাত পাওয়া থেকে বিরত থাকার জন্য আমাদের সচেতন হতে হবে। তো এবং এটা বলি, যদি আমরা পৃথিবীব্যাপী যদি আমরা একটা স্ট্যাটিস্টিক্স বলি, যে প্রায় প্রতি বছর 50 থেকে 80 মিলিয়ন লোক কিন্তু এই মস্তিষ্কে আঘাতের জনিত সমস্যা ভোগে। এবং অন্যভাবে যদি বলি, আমরা প্রায় 200 জন প্রতি লক্ষে এই মস্তিষ্ক আঘাতে ভোগে, এবং এর মধ্যে 73 জন প্রতি লক্ষে খুব সিভিয়ার হেড ইনজুরি, মানে গুরুতর সমস্যা নিয়ে ভোগে, যাদেরকে হয়তো চিকিৎসকের কাছে যেতে হয় বা খুব নিবিড় পর্যবেক্ষণ রাখতে হয়। পৃথিবীব্যাপী আমরা যদি হিসাব করি, নারী পুরুষের মধ্যে ডিফারেন্স কিছুটা আছে অবশ্যই, এবার 2:1 পুরুষদের মাথায় আঘাতের ইনসিডেন্স হচ্ছে বেশি। এটা খুব স্বাভাবিক, কারণ পুরুষরা এখন পর্যন্ত বাইরে কাজ করে বেশি, এবং যেসব কারণে ইনজুরি হচ্ছে আমরা বললাম, যে সড়ক দুর্ঘটনা হোক বা মেশিন ইনজুরি হোক, ভায়োলেন্স হোক, এর কিন্তু পুরুষরা বেশি আমরা ইনভলভ। জি, এর সাথে সাথে আরেকটি বিষয়, আপনি যেমন সুন্দর করে সবগুলো কারণ এবং ডেটাগুলো আমাদের কাছে উপস্থাপন করলেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই যে বাসায় অনেক সময় ছোট ছোট শিশুরা খেলা যখন হাঁটতে শিখছে তখন তারা পড়ে যায়, বিছানা থেকে পড়ে যায়। এটিও একটি উদ্বিগ্নতার কারণ হয় পরিবারের সদস্যদের ভিতরে। মস্তিষ্কে আঘাতের বেশ কিছু কারণ আপনি বললেন, এর ভিতরে আসলে কোন আঘাতগুলো গুরুতর? মস্তিষ্কে তো, বা যদি সহজ করে বলি যে মাথায় তো আঘাত নানাবিধ কারণেই লাগতে পারে, কোন আঘাতটি আসলে গুরুতর? এটি কি সাধারণ মানুষের জন্য বোধগম্য করে বলা যায় কিনা যে আসলে আঘাতের পর বা আঘাতের সময় কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আসলে বাসায় সময়ক্ষেপণ করা উচিত হবে না, তাকে হাসপাতালে যেতে হবে? ধন্যবাদ আপনাকে। এটা কিন্তু আমাদের মোটামুটি সবাই, জনসাধারণ সব একটা মানে প্রচলিত একটা ধারণা অলরেডি হয়ে গেছে। আমরা জানি যে মস্তিষ্কে আঘাত পাওয়ার পর যদি বাচ্চা বা রোগী বমি করে, তাহলে কিন্তু সবাই আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। এটা সবাই মোটামুটি আমরা জানি। তো এছাড়াও কিছু কিছু আছে, যদি ঘন ঘন বমি করে, প্রথম একটা লক্ষণ। 2 নম্বর, যদি রোগী আঘাত পাওয়ার পর অজ্ঞান হয়ে যায়, এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সাইন আমাদের কাছে, কারণ অল্প আঘাতে সাধারণত রোগী অজ্ঞান হবার কথা নয়। যদি রোগী অজ্ঞান থাকে এবং এই অজ্ঞানের ক্ষণটা অনেকক্ষণ হয়, কিছু আছে যদি 10 থেকে 15 মিনিট অজ্ঞান থাকে আবার রিকভারি হয়ে যায়, কিছু আছে 1 মিনিট অজ্ঞান হওয়ার পরে আবার রিকভারি হয়ে যাচ্ছে, এটা আমরা কনকাশন বলি। মোটামুটি খুব কম ইনজুরি। যত বেশিক্ষণ সে অজ্ঞান থাকবে তত বেশি হেড ইনজুরি মাত্রা আমাদের বুঝতে হবে। তার মানে যদি রোগী বারবার অজ্ঞান, মানে যদি বারবার বমি করে, যদি অজ্ঞান হয়ে যায়, আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে রোগীর যদি খিঁচুনি হয়। এটা কিন্তু একটা খুব কমন না হলেও মোটামুটি যে কোনো মস্তিষ্কে আঘাত পাওয়ার পরে রোগীর খিঁচুনি হতে পারে। এই 3টা যদি যে কোনো একটা লক্ষণ থাকে, তাহলে অবশ্যই আমরা বলবো যে আপনার বাসায় থাকবেন না, আপনার সময় ক্ষেপণ না করে একজন ডাক্তারের পরামর্শ নেবেন বা নিকটস্থ হাসপাতালে যাবেন।